হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট জেন শো। সঙ্গে আছি আমি ডালিয়া। আজকে আমাদের স্টুডিওতে এমন এক তরুণ মেধাবী বিজ্ঞানী আছেন যিনি শুধুমাত্র দশম শ্রেণীতেই পড়ছেন, কিন্তু ওনার যে অর্জন এবং ওনার যে কাজ দেখে যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট শক খেয়ে যাবে। যে বয়সে স্টুডেন্টরা হোমওয়ার্ক করতে আলসেমি করে, এ বয়সে তিনি গড়ে নিয়েছেন ভবিষ্যতের পৃথিবীকে। চলে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের দেশের গর্বিত সন্তান এবং সফল একজন তরুণ বিজ্ঞানী আহনাফ বিন আশরাফ নাবিলের সঙ্গে। নাবিল, তোমাকে স্বাগতম জানাই আমাদের নেক্সট জেন শোতে। ধন্যবাদ আমাকে নেক্সট জেন শোর মতো একটি শোতে ইনভাইট দেওয়ার জন্য এবং আজকের শোতে আমাকে তুলে ধরার জন্য। নেক্সট জেন শো খুবই ভালো কাজ করছে, আমাদের মতো তরুণদেরকে সবার সামনে তুলে ধরছে। আবারও ধন্যবাদ। আচ্ছা, একটা কথা বলো তো নাবিল, এই যে এই বয়সে তুমি এত কিছু অর্জন করে ফেলেছো, এত কাজ তুমি করছো, আমার নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করছে আমি কি করলাম, আমি কি ভুল করলাম না তো, যে এত সময় আমারও ছিল, আমিও করতে পারতাম তোমার মতন নতুন উদ্ভাবনী বিজ্ঞান নিয়ে চর্চা। আমি তোমার মতন কিছুই করলাম না। আমি নিজেকে নিজে প্রশ্ন করছি আমি কোনো ভুল করলাম না তো। আসলে আমি তেমন কিছুই করিনি, আমি জাস্ট আমার নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। আমি সফল নই, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি এবং আমার লক্ষ্য আমি আমার দেশের জন্য করছি। আমার যে কাজগুলো সবগুলো আমার দেশ এবং দেশের মানুষের জন্য, এবং আমি চাই একদিন বিশ্বকে নিয়ে কাজ করতে। অলরেডি আমার একটা প্ল্যান আছে, ওইটা নিয়ে আমি শুরু করেছি এবং আমি তেমন কিছুই করিনি, সো প্রশ্ন করার কিছুই নেই। নাবিল, তুমি শিশু নোবেল পুরস্কার পেয়েছো, নমিনেশন হয়েছি। হ্যাঁ, এবং তুমি গোল্ড মেডেলিস্টও। তুমি গোল্ড মেডেল কোন ক্ষেত্রে পেয়েছো? আমি হচ্ছে 7th ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে আইটি অ্যান্ড রোবোটিক্সের হাই স্কুল ক্যাটাগরিতে গোল্ড মেডেল অর্জন করেছি। আচ্ছা, তুমি যে ড্রোন বানাও, তারপরে রোবট বানাও, সেগুলো কি কাজ করে? আমার ড্রোন এবং রোবট বিভিন্ন কাজ করে। আমার অনেকগুলো প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো চলমান এবং অনেকগুলো প্রজেক্ট কমপ্লিটও। যেমন আমি যে 7th ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে ইন্টারন্যাশনালে গোল্ড মেডেল পেয়েছি, ওইখানে হচ্ছে ইন্টারন্যাশনাল অনেক টিম ছিল, তাদের মাঝে আমরা গোল্ড মেডেল পাই, সেটা আমাদের জন্য অনেক গর্বের ছিল। এবং ওই প্রজেক্টগুলো মূলত হচ্ছে ড্রোন হচ্ছে বিভিন্ন কাজে, যেমন আমাদের মানবতার কাজ, তারপর হচ্ছে আমাদের সেবামূলক কাজের জন্য তৈরি করা হয়েছে। এবং আমাদের রোবটগুলো যেন সমাজের বিভিন্ন কাজে আসে। এবং আমার প্রজেক্ট যেটি দিয়ে আমি মালয়েশিয়ায় গোল্ড মেডেল অর্জন করেছি বা বিভিন্ন পুরস্কার পাচ্ছি বর্তমানে, ইকোপালস এ মেগা প্রজেক্ট ফর দি ওয়ার্ল্ড। আমাদের টিমের নাম হচ্ছে ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ, অর্থাৎ তারুণ্যের স্ফুলিঙ্গ, যেটা নিয়ে হচ্ছে আমরা আগাচ্ছি এবং আমাদের প্রজেক্ট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই প্রজেক্টটা তো তুমি নিজেই হচ্ছে স্বপ্ন দেখেছো এবং ইয়াং কি জানি স্পার্কস অফ বাংলাদেশ, সেটা তুমি ফাউন্ড করেছো এবং ডিরেকশনও তুমি দিচ্ছ। সাথে তোমার কে কে আছে? আচ্ছা, যদি আমার ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ সম্পর্কে বলি তাহলে অনেক বলা যাবে, বাট আমি শর্টলি যদি ডেসক্রাইব করি, ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করে। শুধু সায়েন্স অ্যান্ড রোবোটিক্স নয়, আমরা চাই যে একজন চাইল্ড যাদের হচ্ছে প্রতিভা আছে তাকে যেন ছোটো থেকে আমরা যত্ন সহকারে তার কেয়ার নিতে পারি। শুধু যে এটা না, তাকে বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া থেকে শুরু করে সব কিছুই মোটামুটি আমরা করতে চাচ্ছি। এবং আমাদের ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ থেকে মূলত হচ্ছে তাদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এঙ্গেজ করার জন্য বিভিন্ন ক্যাম্প করা হয়, তারপর চাইল্ড রাইটস নিয়ে কাজ করার জন্য আমরা উদ্বুদ্ধ, এবং সামনে হচ্ছে আমরা বর্তমান বিশ্বে বিভিন্ন প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে আসছি এবং প্রতিভাদের নিয়ে আসছি যেন আমার দেশের উন্নয়ন ঘটে। ইয়াং স্পার্কস অফ বাংলাদেশ এটা কোন কোন জায়গা পর্যন্ত বিস্তৃত? বাংলাদেশ ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ বর্তমানে হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় কার্যক্রম চালাচ্ছে এবং হচ্ছে মেহেরপুরে কার্যক্রম চালাচ্ছে এবং অন্যান্য কিছু জায়গায় কার্যক্রম স্টার্ট হচ্ছে। এবং সামনে আমরা 18টা জেলায় একত্রে আমাদের কাজ শুরু করতে যাচ্ছি এবং বাংলাদেশের আস্তে আস্তে আমাদের চিন্তা 64 জেলায় কার্যক্রম চালাবো। তারপরেও আমাদের আরও বিস্তৃত চিন্তা রয়েছে যে আমরা ইয়ং স্পার্কস অফ বাংলাদেশে বিভিন্ন ব্রাঞ্চ দিব ইন্টারন্যাশনালি, সাচ লাইক ইয়ং স্পার্কস অফ ইউএসএ, ইয়ং স্পার্কস অফ টার্কি, এরকম। আচ্ছা, এই যে তুমি স্পেস নিয়ে কাজ করছো এবং তোমার স্বপ্ন কি, তুমি কি করতে চাইছো, তুমি একসঙ্গে এতগুলো কাজ করছো?
আমি স্পেসের পাশাপাশি হচ্ছে সায়েন্স, তারপর হচ্ছে রোবোটিক্স, তারপর হচ্ছে এআই টেকনোলজি, এগুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি হচ্ছে আমি ওই ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ খোলার উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আমি অন্যান্য অনেক অর্গানাইজেশনে যুক্ত আছি। আমি ক্লাস 6, 7, 8-এ থাকতে আমার মনে আছে এখনও, আমি প্রায় 89টা অর্গানাইজেশনে টানা কাজ করেছি একসাথে। 9, 10-এ ওঠার পরে সেটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, পড়ালেখার চাপ, পাশাপাশি সব কিছুর প্রেশার আমার একসাথে নিতে হয়, আমি সবসময় সব কিছুর প্রেশার একসাথে নিই, তাই একটু কমিয়ে দিয়েছি। এবং এখন হচ্ছে ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ এবং রিসার্চ একাডেমি অফ সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি, এগুলো নিয়ে এগুলো নিয়ে কাজ করছি এবং অন্যান্য কাজ করছি। নাসা নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং অর্জনের ব্যাপারে আমাদেরকে একটু গল্প শোনাও। অবশ্যই। নাসাতে মূলত হচ্ছে আমরা বিভিন্ন কম্পিটিশন দিয়েছি। নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপ চ্যালেঞ্জ, ওইখানে হচ্ছে আমরা বাংলাদেশে পার্ট নিই এবং স্পেশাল অ্যাওয়ার্ড পাই। এবং হচ্ছে নাসা কনরাড চ্যালেঞ্জে আমরা হচ্ছে বিশ্বের 3000+ টিমের সাথে পার্ট নিয়েছিলাম এবং ওইখানে হচ্ছে টপ 16-এ আমাদের স্থান ছিল। অ্যান্ড আমরা আশা করি যে আমরা সামনে নাসাতে যেতে পারবো এবং অলরেডি নাসার কিছু জায়গায় কাজ করা হচ্ছে। নাসার এক্সোপ্যাচ কম্পিটিশন, নাসার বিভিন্ন জায়গায় এখন বর্তমানে বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত আছি এবং অলরেডি নাসা থেকে প্রায় কয়েকটা স্বীকৃতি পেয়েছি। বাহ, তোমাকে আবারও অভিনন্দন জানাই। আমার নিজেও শুনতে খুবই ভালো লাগছে। এবং এই যে তরুণরা যারা হোমওয়ার্ক করতে আলসেমি করে, ওরা কেন এই মানে আলসেমিটা আসে, কেন ওরা পড়া এখনো কমপ্লিট করে না, মানে পরীক্ষায় যারা পিছিয়ে থাকে আর কি। তো সেক্ষেত্রে তুমি পড়াশোনা তো করোই, তোমার রেজাল্টও খুবই ভালো, পাশাপাশি তুমি তোমার অন্যান্য কার্যক্রমও সফলতারভাবে চালিয়ে যাচ্ছ। তোমার মন্ত্রটা কি? মেইনলি হচ্ছে আমি বিশ্বাসী যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সো ওইখানে পরিশ্রম সবসময় আমি করি। অ্যান্ড পরিশ্রমের পাশাপাশি শুধু যে পড়ালেখাই পরিশ্রম এরকম না, আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে প্রচুর সময় দিই। কারণ হচ্ছে আমাদের যে পরিশ্রম করার ব্যাপারটা, আমরা পড়ালেখা নিয়ে যদি শুধু মনোযোগী হয়, আমরা জানি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং পড়ালেখা দুইটাকে যদি আমরা তুলনা করি, একটা হচ্ছে অপরটার পরিপূরক। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি আমি পড়ালেখা না করি, তাহলে হচ্ছে সেটা আমার পরিপূর্ণ হবে না, আমি ভালো করতে পারবো না। আর যদি পড়ালেখা করে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না করি, সেটাও আমার তেমন প্রভাব ফেলতে পারে। সো সেই অনুযায়ী আমি মনে করি যে সকলকে তাদের টাইম ম্যানেজমেন্টের উপরে ফোকাস করা উচিত, যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সো আমরা দেখতে পারি যে আমাদের টাইমগুলো যদি আমরা ঠিকভাবে ম্যানেজ করতে পারি, একটা রুটিনের মধ্যে চলাফেরা করতে পারি, তাহলে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আজকে আমার একটা মিটিং ছিল, ওইটা ফেলে আমি এখানে এসেছি, কারণ একটা টিভি শোতে আমাকে ইনভাইট করা হয়েছে। সেটা অনেক ভালো একটা জিনিস এবং সেই ইনভাইট আমি অ্যাকসেপ্টও করেছি, তাই আমি এসেছি। অ্যান্ড মূলত আমার সব কিছুই মোটামুটি রুটিন করা, যেমন পড়াশোনার টাইমটা, কত ঘন্টা পড়াশোনা করি, কত ঘন্টা স্কুলে যাই, প্রাইভেট কতক্ষণ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের টাইমটা কতক্ষণ, এগুলো আমি ম্যানেজ করি সবসময়। সো সবার উদ্দেশ্যে এটাই বলা যে হোমওয়ার্ক বা পড়াশোনা সেগুলো হচ্ছে আমাদের অবশ্যই করতে হবে। তার পাশাপাশি হচ্ছে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও অনেক ভালোভাবে করতে হবে, যা আমার প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবে। এবং আমাকে মূল কথা হচ্ছে আমাকে স্কিলস গ্রহণ করতে হবে। শুধু যে বই পোকা হলে হবে না, আমাদেরকে হচ্ছে নিজের দক্ষতা বাড়াতে হবে, যাতে করে আমি ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারি। এই যে উদ্ভাবনী চিন্তা ভাবনা, তুমি কখন এই আইডিয়াগুলো তোমার কাছে এলো আর তোমার মনে হলো যে না, এটা এখনই কমপ্লিট করতে হবে, ট্রাই করতে হবে, কি হয় দেখা যাবে? মূলত আমি আমার যদি গল্পটা বলি, আমি হচ্ছে ক্লাস যখন একদম ছোট ছিলাম, আমার মা আমাকে একটা কথা বলেছে যে আমি যখন বাসার রুফে যেতাম, তখন আমি বলতাম যে মা ওইটা কি, চাঁদ, তারপর স্টারকে দেখিয়ে বলতো স্টার, তারপর মুন। তখন আমি বলতাম যে আমি কি চাঁদে যেতে পারবো, আমি কি স্টার ধরতে পারবো? আমি বলছি হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা এবং বিভিন্ন কার্যক্রম যুক্ত থাকলে সেটা সম্ভব। সো সেখান থেকেই আমি আমার কার্যক্রমগুলো ইন্সপিরেশন নেই। আমি ক্লাস 8-9 থেকে বিভিন্ন আমার বাসায় খেলনা ছিল, ওইগুলো ভাঙতাম। ভাই আমার বাসায় এখন 1 শোকেস খেলনা আছে, বাট এরকম 8-9 শোকেস খেলনা নাকি আমি ছোটো থাকতে ভাঙছি শুধু ভিতরে কি আছে দেখার জন্য। সবসময় একটা আগ্রহ কাজ করতো। সো এগুলো খুলতাম। তারপর সবসময় বাইরে গেলে আমার ছোটো থেকেই যে কোনো অসহায় মানুষ দেখলে তাদের প্রতি একটা মায়া কাজ করতো। এবং মূলত আমি ক্লাস 4-5 থেকে স্কুলে বিভিন্ন লিডারশিপের কার্যক্রমে যুক্ত ছিলাম। এবং ক্লাস 5-এ যখন করোনা আসে, তখন আমরা মেনলি সবাই বাড়িতে বন্দি হয়ে যাই। তখন অনেকে বিভিন্ন গেম খেলে সময় নষ্ট করেছে বা কিছু করছে। তখন আমি আমার সেই টাইমটাকে কাজে লাগে, 5 এবং 6-এর বছরটা। তখন হচ্ছে আমি বিভিন্ন বিজ্ঞান, এগুলো রোবোটিক্স, এগুলো রিসার্চ করি, বিভিন্ন ধরনের রিসার্চ বিষয়টা নিয়ে রিসার্চ করি। তখন আমার বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়, তাদের সাথে বড় বড় ভাইয়াদের সাথে কথা বলি, বিভিন্ন অ্যাডভাইজারদের সাথে কথা বলি, বলে আমি হচ্ছে রিসার্চ বিষয়টা কি
সেটা বুঝতে পারি কীভাবে রিসার্চ করতে হয়, এবং সেখান থেকেই আমার বর্তমান রিসার্চগুলোর গল্প শুরু হয়। এবং ক্লাস 6-এ থাকতে একবার আমি হারিয়ে গিয়েছিলাম, আমার মা আমাকে মানে হারিয়ে গিয়েছিলাম বলতে আমি একটু দূরে খেলতে গিয়েছিলাম, আমার মা খুবই টেন্স হয়ে গেছিলো, খুবই কান্না করেছিল। সেদিন থেকে আমি উপলব্ধি করেছিলাম যে একজন মায়ের জন্য কোনো সলিউশন করা যায় কিনা। সেখান থেকে আমার যে অ্যাপস গার্ডিয়ান এঞ্জেল প্লাস, যেটা নিয়ে আমি বিভিন্ন কাজ করছি বর্তমানে। এটা একটা অ্যাপ যেটা তুমি ডেভেলপ করছি, এখনো লঞ্চ হয় নাই, বাট এটা কি হেল্প করবে মায়েদের? এটা হচ্ছে আমাদের শিশু সুরক্ষা, নারী নিরাপত্তা, তার শিশু সুরক্ষার বিষয়। তারপরে আমি এখন আমার সন্তানকে মোবাইল দিতে ভয় পাই, কিন্তু তার আমার প্রতিভা আছে। আমার একজন মায়ের সন্তান, সে মোবাইল পেলে হয়তো সেটাকে ভালো কাজেও লাগাতে পারে, কিন্তু মোবাইলের যে নেতিবাচক দিকগুলো, এগুলোর কারণে মায়েরা সন্তানদেরকে মোবাইল দিতে চায় না। তো আমি এখানে মোবাইল ইজিলি সন্তানদেরকে বিনা টেনশনে দিতে পারবে এরকম একটা সিস্টেম করতেছি, এবং হচ্ছে সন্তান হারিয়ে গেলে সন্তান কোথায় আছে এগুলো ট্র্যাক করা যাবে এরকম একটা সিস্টেম করছি। মোবাইল সাথে না থাকলে কিভাবে ট্র্যাক হবে? ওইটা আমরা একটা ছোট একটা যন্ত্র তৈরি করতেছি, ওইটার মাধ্যমে সেটা হবে। আচ্ছা, সেই যন্ত্রটা কি বাচ্চা শিশুর সঙ্গে থাকবে, এবং এটা কম দামে কিভাবে মার্কেটে আনা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। খুবই দুর্দান্ত। আচ্ছা, এই যে তোমার এত অর্জন এবং তুমি গোল্ড মেডেল পেয়েছো, এরপরে তোমার জীবন কি পাল্টে গেছে? কিছুটা কি ডিফারেন্ট হয়ে গেছে নাকি আগের মতোই? আমি মূলত কিভাবে চেঞ্জেস হলো? ক্লাস 6-7-এ যখন এগুলো শিখতাম তখন তো জাস্ট শেখার বয়স ছিল, তখন থেকে আমাকে মানে স্কুলে মানে আমি তো অন্যদের থেকে একটু আলাদা ছিলাম, মানে পড়াশোনার পাশাপাশি এগুলোতে বেশি ছুটতাম। স্যার ম্যাডামরা মানে এক প্রকার স্কুলের শিক্ষার্থীরা পড়ালেখা কীভাবে করবে সেটার জন্য স্যার ম্যাডাম কোনো টাস্ক দিলে সেটা করতে চাইতো না, আর আমি গিয়ে হচ্ছে স্যার ম্যাডামদের থেকে টাস্ক চেয়ে প্রায় সময় করে নিতাম। ক্লাসে গিয়ে বিভিন্ন ইভেন্টের প্রচার করা, বিভিন্ন অলিম্পিয়াডে অ্যাম্বাসেডর থাকা, এগুলো করেছিলাম। তখন থেকে এগুলোর প্রতি একটা আগ্রহ, লিডারশিপ স্কিল, যে আমার লিডার হতে হবে এরকম। তখন থেকে সেখানে আমি বিভিন্ন কাজ করি। তারপর ক্লাস 7-এ আমাদের স্কুলে একটা সায়েন্স ক্লাব আছে, ফোটন সায়েন্স ক্লাব, ওই ক্লাবে আমি যুক্ত হই, এবং ক্লাবে হচ্ছে ফার্স্ট ইয়ারে আমি একটা প্রজেক্ট শো করি। ওই প্রজেক্ট হচ্ছে আমার প্রথমবার হচ্ছে সেকেন্ড প্রাইজ পাই ক্লাস 9-10-এর সাথেও। সো ওইখান থেকে আমি চিন্তা করেছি যে না, সায়েন্স ক্লাবে যদি আমি একটা পুরস্কার পেয়েছি, আমার সায়েন্স নিয়ে থাকা উচিত এবং সব কিছু নিয়ে মোটামুটি কাজ করা উচিত। তো সেখান থেকে বিভিন্ন বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা, এবং স্কুল থেকে সেকেন্ড হয়েছি বিদায় বিজ্ঞান ক্লাবের টিমে চান্স পাওয়া, সেখান থেকে বিজ্ঞান ক্লাবে যাওয়া, সেখানে উপস্থাপনার কারণে নেক্সট ইয়ার ক্লাস 8 থেকে বিজ্ঞান ক্লাবের লিড হওয়া, এবং ক্লাস 9-এ উঠে হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে, 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে আমরা হচ্ছে ন্যাশনালে স্পেশাল 3rd পজিশন পাইছি, এবং জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি। এরকম অনেক সায়েন্স ফেস্টে অংশগ্রহণ করতাম আগে। ন্যাশনাল লেভেলে অনেক পুরস্কার ছিল, এবং এই বছরই আমি হচ্ছে মিডিয়া অ্যান্ড এন্টারপ্রেনার্স, সাকসেসফুল এন্টারপ্রেনার অ্যান্ড হচ্ছে ইয়ং সায়েন্টিস্ট, চেঞ্জ মেকার অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে মিডিয়া অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড পাই। তোমাকে আবারও অভিনন্দন। তোমরা কয় ভাই বোন? আমার ভাই বোন নাই, আমি একাই। আর আমার যে কার্যক্রম, গোল্ড মেডেল পাওয়ার পরে আমার জীবনটা কিছুটা হলেও একটু চেঞ্জ হয়েছে, কারণ গোল্ড মেডেল আগ পর্যন্ত যে অর্জনগুলো ছিল সবগুলো ন্যাশনাল লেভেলে ছিল, আর ইন্টারন্যাশনাল লেভেলে আমি হচ্ছে অনলাইনে অনেক কম্পিট করেছি, নাসার কম্পিটিশনগুলো করেছি, ওইগুলোতে প্রাইজ পেয়েছি। বাট অফলাইনে গোল্ড মেডেল পাওয়ার মুহূর্তটা আলাদা ছিল, সেটার জন্য আমার পেছনে যারা ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং আমার ছোটো থেকে এই কার্যক্রমের জন্য অনেকেই আমাকে অ্যাডভাইস দিয়েছে, তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই। এই যে তোমার ভাই বোন নেই, কিন্তু তোমার স্কুলের যারা জুনিয়ররা তোমাকে দেখে নিশ্চয়ই অনেক ইন্সপায়ার্ড হয়। হ্যাঁ, আমরা যে ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ খুলেছি, আমাদের লক্ষ্য হচ্ছে বিনামূল্যে সবাইকে বিভিন্ন জিনিস প্রোভাইড করা। সো ওইখানে আমরা চাচ্ছি তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে তুলে নিয়ে আসতে, প্রতিভাদের খুঁজে বের করতে। তো তারা এখানে মানে আমার স্কুলের ছোটো ভাই বোনদের কথা বলে তারা অনেক হেল্পফুল, এবং অনেক মানে আমাকে খুবই সম্মান করে। তারা আমার পেছনে বিভিন্ন কার্যক্রমে আসতে চায়। যেমন একজন আমাকে বলছে, ভাই আপনি রোবোটিক্স শিখান। তো আমি বলছি এখন শিখাবো, সামনে তোমার এসসি পরীক্ষা, আমার কার্যক্রম আছে। তখন ও বলতেছে, ভাই আপনি তাহলে ডিসেম্বর মাসে যখন ফ্রি হয় না, আমাকে মাত্র আধা ঘন্টা করে শিখায়। বলছি হ্যাঁ অবশ্যই শিখাবো, কেন শিখাবো না। সো এগুলো হচ্ছে আমার কাহিনী, এবং ইয়ং স্পার্কস অফ বাংলাদেশের বিভিন্ন মেম্বার প্রতিভাবান, তারা আমার থেকে সাজেস্ট নিয়ে বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছে বর্তমানে। অ্যান্ড সামনে আমাদের প্ল্যানও আছে যে আমরা বিভিন্ন কম্পিটিশনে পার্ট নিব আমাদের টিম থেকে। যারা বর্তমানে নতুন শিখছে তাদেরকেও আমরা সুযোগ দিব টিমে। যেমন ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ থেকে আমরা যে গোল্ড মেডেল পাইছি মালয়েশিয়াতে, ওইখানে আমাদের মানে সিলেক্ট হওয়ার পরে আমাদের নতুন টিম মেম্বার হিসেবে আমার 2 জন টিম মেম্বারকে নেই, এবং তারা এখন নিজের পায়ে নিজেরা কাজ করছে। বিভিন্ন কাজ আমার সাথে ছিল, সায়েন্স ফেয়ারে সব কিছুতে মোটামুটি থাকে। সো তারাও অনেক প্রতিভা
প্রতিভাবান এবং অনেক প্রতিভাবান আছে ইয়ং স্পার্কস অফ বাংলাদেশে। সো আমি ইয়ং স্পার্কস অফ বাংলাদেশকে সবার কাছে বলছি যে ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার সন্তান তার প্রতিভা থাকলে বা প্রতিভাকে শো করতে পারবে। সো আমি মেইনলি এতটুকুই বলবো যে ছোটরা যারা আছে আমার স্কুলের পাশাপাশি অন্যান্য স্কুলে তারাও খুবই আগ্রহী এসব কাজে। সো আমি ব্রাউনবাড়িয়াতে বর্তমানে কাজ করছি এবং ন্যাশনালও বিভিন্ন জেলাতে কাজ শুরু করছি। সামনে আমরা 64 জেলা একত্রে কাজ করে আন্তর্জাতিক মঞ্চে জাপান এবং ইউএসের মতো কান্ট্রিগুলো থেকে এগিয়ে যেতে চাই। তোমার ড্রোন বানানোর সময় অভিজ্ঞতা কি? প্রথম যখন ড্রোন বানাচ্ছিলে কি কি চ্যালেঞ্জেস ফেস করলে? কোনো দুর্ঘটনা ঘটেনি তো? দুর্ঘটনা বলতে এখানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় ছিল হচ্ছে ড্রোন নিয়ে যখন আমি ফার্স্ট কাজ করি তখন তো খুবই বেসিক লেভেল থেকে কাজ করি। তখন ড্রোন নিয়ে বিভিন্ন কার্যক্রম হতো। আমি স্কুলের সায়েন্স ফেয়ারও একবার ড্রোন মেক করার প্ল্যান করেছিলাম, বাট তখন হচ্ছে ব্যর্থ হয়েছিলাম। বাট এবার মালয়েশিয়া যাওয়ার সময় সেটা বানিয়ে নিয়ে গিয়েছি। এবং আমি বিভিন্ন রোবোটিক্সের প্রজেক্টও করি। সেক্ষেত্রে সবগুলো রোবোটিক্সই একটাই জিনিস কাজ করে, কোডিং প্রোগ্রামিং যে আমরা ল্যাঙ্গুয়েজগুলো লিখি, ওইখানে যদি একটা ওয়ার্ড ভুল আসে বা একটা কোনো কিছু ভুল হয় সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের কোডটা সহজে আমাদের সেন্সর অ্যাকসেপ্ট করে না বা আমাদের সেন্সরের ডাটা রিড করে না। সো এইগুলো আর কি মেনলি সবচেয়ে বড় প্রবলেম। এবং এগুলোর পাশাপাশি ফান্ডিংয়ের সমস্যা সবচেয়ে বড় সমস্যা, কারণ এই কার্যক্রম করতে খুবই ফান্ডিং দরকার হয় এবং এই ফান্ডিংগুলো মূলত এসব কার্যক্রমের পাশে মানুষ খুব কমই দাঁড়িয়েছে এ পর্যন্ত। আমি আশা করি যে সামনে থেকে মানুষ এসব আমাদের যে কার্যক্রম আমাকে না করুক, আমার পরবর্তী প্রজন্ম বা আমার পরবর্তী যারা যাবে তাদেরকে যেন এই সহায়তা তারা পায়, আমি এই আশা করি। বেশ, এই যে তোমার পড়াশোনা এবং তোমার কাজ কর্ম, আমরা দেখেছি তুমি ক্লাসও নাও স্কুলে গিয়ে গিয়ে। আমি হচ্ছে ক্লাস 3, 4, 5-এর জন্য কিছুদিন আগে মানে রিসেন্ট কার্যক্রম বলতে আমরা হচ্ছে ব্রাউনবাড়িয়াতে একটা স্কুল আছে মিশন, ওইখানে গিয়েছিলাম। ওইখানে গিয়ে হচ্ছে চাইল্ডদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং তাদের রাইট, তারা কীভাবে চাইল্ড অ্যাবিউজ এগুলো থেকে বাঁচতে পারবে এবং কিডন্যাপিং যে সবচেয়ে বড় বিষয়, আমাদের অ্যাপসের সম্পর্কে তাদের থেকে ডাটা নেওয়া বা তাদের সার্ভে করা এবং তাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে বোঝানো, অ্যাপসটা হলে কী হবে। ওইখানে যখন ক্লাস করাই বা আমার গল্পটা কিছুটা তুলে ধরি তখন তাদের মাঝে এখন অনেক প্রতিভা আমি খুঁজে বের করছি এবং অনেকেই আমাকে এখন ফলো করছে এবং তারা আমার সাথে কাজ করতে আগ্রহী। আমার অর্গানাইজেশনে এখন ক্লাস 3 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্ট অনেকেই আছেন। খুব সুন্দর। নাবিল, তোমার স্কুলের নাম কি? আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং আমার স্কুল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটি ঐতিহ্যবাহী স্কুল, যেটা হচ্ছে প্রাচীন একটা স্কুল, প্রায় 100 বছরের বেশি প্লাস সময় ধরে এই স্কুলটা আছে ব্রাহ্মণবাড়িয়াতে এবং আমাদের অনেক স্টুডেন্ট এই স্কুল থেকে বিভিন্ন জায়গায় আছে, তারাও আমার পাশে দাঁড়ায়, বিভিন্ন সহযোগিতা করে। তোমার এত সফলতা, এত অর্জন, স্যার ম্যাডাম এবং ক্লাসমেটরা, তোমার সিনিয়র জুনিয়রদের প্রতিক্রিয়া কি? মেনলি আমার যে ক্লাসমেট আছে তারা সবসময় আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে, তারা আমাকে সবসময় খুবই ভালো চোখে দেখে এবং তারা কখনই এগুলো মানে আমার প্রতি যে একটা যে সে এত ভালো করতেছে আমি তার পেছনে, এরকম কোনো কিছু তাদের মাঝে নেই। এবং আমার জুনিয়রদের কথা বললে তারা তো খুবই হেল্পফুল, তারা বিভিন্ন কার্যক্রমে আমার সাথে সংযুক্ত সবসময় থাকতে চায়, বিভিন্ন কার্যক্রমে তারা আসে এবং তারা এখন অনেকে নিজেরাও আমাকে ফলো করে বিভিন্ন অর্গানাইজেশন খুলছে, সেটা নিয়ে আমি খুবই আনন্দিত এবং বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডভাইস চাই, সেগুলো আমি দেওয়ার ট্রাই করি আমার পার্সপেক্টিভ থেকে আমি যতটুকু পারি, কারণ আমি যতটুকু জানি তার থেকে বেশি জ্ঞান তো আমি দিতে পারবো না। আমি খুবই স্বল্প জ্ঞানী একজন মানুষ, খুবই স্বল্প কিছু তাদেরকে দেওয়ার ট্রাই করি। তোমার আরও সফলতা কামনা করি এবং আমার নিজে থেকেই একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। তুমি বলছিলে তোমার রোবট মানবতার জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে এবং কৃষিক্ষেত্রেও মনে হয় অলরেডি তুমি রোবট বানিয়েছো, যে রোবট কৃষিক্ষেত্রেও কাজ করছে। তো হচ্ছে যে তোমার এই যে পরিকল্পনা করার সময় তোমাকে কে বেশি অনুপ্রাণিত করতো? মেনলি আমার যে রোবটগুলো আছে ওইগুলো তৈরি করা এবং অ্যাপস যে আছে ওইগুলো তৈরি করা বা আমার এই যাত্রায় বিভিন্ন অ্যাচিভমেন্ট, এগুলোর পেছনে যাদের অবদান বেশি তারা হচ্ছে আমার পরিবার, আমার আম্মু এবং আমার বাবা, এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আমার আরও মানুষের অবদান আছে। আমি যদি বলতে চাই আমার বড় ভাই বোন যারা আছে স্কুলের সিনিয়র তারাও আছে, বিভিন্ন ভার্সিটির ভাইয়ারা আমাকে অনেক সহযোগিতা করেছে বাই গিভেন দেয়ার সাজেশন। অ্যান্ড আমার অর্গানাইজেশনের অ্যাডভাইজার যিনি নাসা স্পেস এফ চ্যালেঞ্জের লোকাল লিড বাংলাদেশ থেকে এবং এমন
অ্যামাজন গুগলের মতো কোম্পানিগুলোতে জব করেছেন, বর্তমানে ইউএসএ আছেন। উনি অনেক সাজেশন দিয়েছেন, জামান স্যার। এবং আরেকজন আছেন নাসা ইন্টারন্যাশনাল স্পেস চ্যালেঞ্জের অথরিটি বাংলাদেশের অপু স্যার, যিনি হচ্ছে বিভিন্ন রোবট অলিম্পিয়াডে বিভিন্ন জায়গায় হচ্ছে একজন জাজ হিসাবে থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটির প্রেসিডেন্ট। বাংলাদেশের রোবোটিক্স জায়গায় অনেক বড় একজন ভূমিকা পালন করে তিনি, বিভিন্ন যেমন নাসার বিভিন্ন চ্যালেঞ্জে ওনার জাজ থাকে। তারপর আরেকজনের কথা না বললেই নয়, আমরা যে ওয়ার্ল্ড ইনভেনশন কোম্পানিতে গিয়েছি, রিমস অফ বাংলাদেশের ফাউন্ডার মাহাদির ইসলাম ভাইয়া, ওনা আমাকে এক সময় ওনা আমার আইডল হিসেবেও কাজ করতেন। আমার সবসময় ওনাকে আইডল হিসেবে দেখতাম এবং দেখি। এবং আমাদের অর্গানাইজেশনটা খোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যিনি রেখেছেন তিনি হচ্ছে আমার মা বাবা এবং অন্যান্য। এবং আরেকজনের কথা না বললেই নেই, যিনি আমাকে এগুলোতে আরেকটু আগ্রহ করেছেন, তরু সাহারিয়ার স্বর্গ দাদা, যিনি হচ্ছেন ডিআইইউর একজন ফ্যাকাল্টি মেম্বার এবং হচ্ছে একজন কবি এবং একজন আমাদের সাউথ এশিয়াতে একজন মেডেলপ্রাপ্ত একজন রিসার্চার। অবশ্যই উনি কিছুদিন আগে আমাদের নেক্সট জেন শোতে এসেছিলেন, ওনার একটা ইন্টারভিউ আমরা নিয়েছিলাম। এবং আরেকজনের কথা না বললেই নেই, আমার পাশে একজন বন্ধুর কথা, কিছু বন্ধুদের কথা। যেমন আমার পাশে দাঁড়িয়েছে আমার যে একজন ফ্রেন্ড, যিনি কালচারাল নিয়ে কাজ করে, আপনাদের অনুষ্ঠানে এসে গিয়েছেন, মোস্তফা জাফরি হামিম, ব্রাহ্মণবাড়িয়ারই সন্তান এবং আমার টিমে বিভিন্ন সময় কাজ করেছেন। আপনাদের অনুষ্ঠানে আসা তাফসিরুল ইসলাম জিসান সহ আর অনেকে। এবং আমার অর্গানাইজেশনের যারা মেম্বার আছে সবার নাম তো নেওয়া পসিবল না। ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ ফ্যামিলি এবং ইয়ং স্পার্কস অফ বাংলাদেশের হাসিবুল, ফয়সালদের মতো ছেলেরা যারা আমার পাশে এখনও আছেন এবং সামনেও থাকবে আশা করি। এবং আমি সবার কাছে দোয়া চাই যে আমি যে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজে টপ 200-এ নমিনেশন হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ফার্স্ট কেউ ওইটাতে নমিনেট হয়েছে। সো ওইটার জন্য যেন আমি ব্রাহ্মণবাড়িয়ার নামটা সব জায়গায় তুলে ধরতে পারি, ইভেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারি, সেটা দোয়া চাই। এবং আমার যে বিভিন্ন প্রজেক্ট, যেমন মঙ্গল গ্রহে গাছ লাগানোর চিন্তা করছি, সো ওই প্রজেক্টগুলোতে যেন সামনে আমি সহযোগিতা পাই সেটার আশা করছি। এবং আমার অনেক প্রজেক্ট আছে, রকেট প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টে আমি কাজ করছি, অ্যাপস সহ। এবং দুর্নীতি বিরোধী একটা অ্যাপস নিয়ে বর্তমানে প্ল্যান চলছে এবং এটা ডেভেলপ করা স্টার্ট করছি। তো সেই হিসাবে আশা করব যে আমাদের স্থানীয় সহ সরকার থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ আমার পাশে থাকবে। শুধু যে ফিনান্সিয়াল সাপোর্ট দরকার হয় এরকম না, আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের সাপোর্ট দরকার হয়। লাইক আমাদের একটা ডাটা দেওয়াটাও অনেক বড় একটা সাপোর্ট, আমাদের পাশে দাঁড়ানোটা একটা বড় একটা সাপোর্ট। সো এগুলো আমি সবার থেকে আশা করছি। এবং দিন শেষে আমি একটাই জিনিস আশা করব যে আমার অস্তিত্ব যেন অন্য কারোর জীবনে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। একদম। তুমি বর্তমান কি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছো? বর্তমানে তো প্রায় আমার 30টা প্রজেক্ট চলমান আছে, তার মধ্যে মার্চে গাছ লাগানো এবং হচ্ছে শিশু সুরক্ষা বিষয়ক গার্ডিয়ান এঞ্জেল প্লাস অ্যাপস এবং দুর্নীতি দমনের একটা অ্যাপস নিয়ে কাজ করছি এবং আরও অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছি। এবং সামনে চিন্তা হচ্ছে নাসার বিভিন্ন কম্পিটিশনে যাওয়া এবং হচ্ছে আমাদের যে জুনিয়রদের আছে তাদেরকে নিয়ে কাজ করা। বিশেষত আমি এখন সবচেয়ে বেশি যেটা নিয়ে কাজ করে যাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ছোটোদেরকে এঙ্গেজ করা। যেমন আমার সাথে একটা ছেলে আছে ব্রাউনবাড়িয়ার, সে হচ্ছে ইউটিউবে 6 লাখ ভিউজ পেয়েছে একটা ভিডিওতে। সে নিজেকে এখনই বলে যে আমি মিস্টার বিস্টি থেকে আরও বড় একজন ইউটিউবার হব। সে 6 লাখ ভিউজ পেয়ে সেটা প্রমাণ করেছে যে সে এটা পারবে। তো তাকে আমি আমার ক্লাস 5-এর একটা ছেলেকে আমি নিয়েছি, ক্লাস 3-র মেয়ে কবিতা আবৃত্তিতে ভালো, তাদেরকে আমি অর্গানাইজেশন নিয়েছি। তারপর একটা ছেলে কবিতা আবৃত্তিতে ক্লাস 4-এ থাকতে সে 4র্থ হয়েছিল জাতীয় পর্যায়ে, এখন সে ক্লাস 7-এ পড়ে। তার যত্ন এগুলোর অভাবে সে অনেক সময় পিছিয়ে যাচ্ছে আমি দেখছি। সো তাকেও আমি চেষ্টা করি যে আমাদের অর্গানাইজেশন থেকে বিভিন্ন সাজেশন প্রোভাইড করার, কারণ আমাদের বিভিন্ন মেন্টর, বিভিন্ন অ্যাডভাইজার আছেন যারা বিভিন্ন কাজ করছেন এবং যাদের কথা না বললেই নয়, আমাকে মালয়েশিয়া যাওয়ার সময় অনেক সহযোগিতা করেছেন। একজন কবি আছেন, কবি দেওয়ান মারুফ স্যার, এবং হচ্ছে আমাদের বাংলাদেশেরই একটা রাজনৈতিক দল আমার পাশে কিছুটা দাঁড়িয়েছিলেন। সো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাও? ভবিষ্যতে বাংলাদেশকে না, পুরো পৃথিবীকে আমি উন্নত করতে চাই এবং আমি চাই যে প্রযুক্তি বা বিজ্ঞান বা আমার কার্যক্রম যেন বিশ্ব কল্যাণে বিশ্ব মানবিক কল্যাণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং আমরা দেখছি যে বর্তমানে আমাদের পৃথিবীতে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে, বিভিন্ন দূষণ বেড়ে যাচ্ছে, ওইগুলো প্রতিরোধ করার ট্রাই করছি, বিভিন্ন দূষণ সিস্টেম নিয়ে কাজ করছি দূষণ কমানোর জন্য। বাট তার পাশাপাশি মার্সে যে গাছ লাগাতে চাচ্ছি সেটার মাধ্যমে মার্সকে হ্যাবিটেবল করতে চাই এবং আমাদের ফিউচার বসতি বলতে পারি আমরা মার্সকে এখনই, কারণ মার্স নিয়ে অনেকেই কাজ করছেন, নাসাও কাজ করছেন, আমার টিম ইয়ং স্পার্কস অফ বাংলাদেশও কাজ করছেন। সো এটাকে আমি চাই আরও গুরুত্বপূর্ণভাবে তুলে ধরতে সবার সামনে। এবং আমার টিমমেট যাদের কথা না বললেই আমার সাথে মালয়েশিয়া গিয়েছেন, আরিয়ান এবং লাবিব, তাদেরকে আমি ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য এবং আমার পাশে সবসময় অনেকেই থেকেছেন। তো সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার ধন্যবাদ জানাতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ আমার ধন্যবাদ জানার মতো অনেক পার্সন আছে। আমাদের নেক্সট জেন শোর দর্শকদের জন্য কিছু বলো।
তোমার মেসেজ? সবসময় পরিশ্রম করতে হবে, পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সংযুক্ত থাকতে হবে, এবং ইয়ং স্পার্কস অফ বাংলাদেশের দরজা সবসময় সবার জন্য খোলা। সো যারা ইয়ং স্পার্কস অফ বাংলাদেশে জয়েন করতে চায় তারা আজকেই জয়েন করতে পারে। পাশাপাশি আমি রিসার্চ একাডেমি অফ সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি রাসারও কো ফাউন্ডার। আশা করি সেখানেও আমরা বিভিন্ন কাজ করছি রিসার্চগুলো নিয়ে এবং অ্যাস্ট্রোনমি এবং সায়েন্স নিয়ে। সো ওইটা তো অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গার কাজ করছে। সো সামনে আশা করি সবাই এটাতে কাজ করবে, এবং রাসা ওইটার নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নাসা থেকে আরও বড় করার উদ্দেশ্য। এবং ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ সবসময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং আগ্রহীদের পাশে এবং প্রতিভাবানদের পাশে থাকবে। মূলত আমার স্কুলের যে শিক্ষকগণের কথা বললে তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ, কারণ স্কুলের বিজ্ঞান ক্লাব থেকেও আমার এক প্রকার যাত্রাটাই স্টার্ট হয়েছিল। সো ফোটন বিজ্ঞান ক্লাবের যে আমাদের প্রধান উপদেষ্টা, আমার স্কুলের প্রধান শিক্ষক জনাব শাহিদুল ইসলাম স্যার সবসময় আমার পাশে ছিলেন এবং এখনও আছেন এবং ভবিষ্যতে থাকবেন আমি জানি। সো স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই, এবং আমার যে শিক্ষকবৃন্দ, স্কুলের বিজ্ঞান শিক্ষক সহ সকল শিক্ষক আমাকে খুবই সহযোগিতা করে এবং তারা সবসময় আমাকে খুবই ভালো চোখে দেখেন। সো আমি আশা করি তারাও আমার প্রতি দোয়া করছেন এবং সামনে আরও বেশি দোয়া করবেন। এবং আমার বাসায় হচ্ছে কিছুদিন আগে আমাদের যে রাজনৈতিক দল বিএনপি, ওরা আমার পাশে দাঁড়িয়েছিল কিছুটা আমার প্রজেক্টের জন্য। তখন তাদের উদ্দেশ্যে হচ্ছে আমার ব্রাহ্মণবাড়িয়ার যে বিএনপির সভাপতি, বিএনপির অর্থনৈতিক উপদেষ্টা জনাব মাহবুবুর রহমান শ্যামল, এবং হচ্ছে আমাদের ন্যাশনাল বিএনপির যোগ্য মহাসচিব যিনি হচ্ছেন রুহুল কবির রিজভী, উনি হচ্ছে জনাব তারেক রহমানের উপহার আমার কাছে পৌঁছে দিয়ে এসেছিলেন, এবং সেটাকে কাজে লাগিয়ে আমি আমার কিছুটা আগাতে পেরেছি। সো তাদেরকেও আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। নাবিল, তোমাকে ধন্যবাদ জানাই আমাদের এই নেক্সট জেন শোতে এসে তরুণ প্রজন্মদেরকে অনুপ্রাণিত করার জন্য, এবং দর্শকদেরও বলতে চাই আমাদের এই শোতে আপনারা যেভাবে নিয়মিত সাপোর্ট দিয়ে যাচ্ছেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও। আমাদের সঙ্গে সবসময় থাকবেন, আমাদেরকে বলবেন নেক্সট শোতে কাকে দেখতে চান অ্যাজ এ গেস্ট, তো আমরা অবশ্যই সেই গেস্টকে নিয়ে আসার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, এবং পরবর্তী শো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।